নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর মডেল কোশ্চেন পেপার 2-এ যে ইতিহাসের কোশ্চেনগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো দেখো বন্ধুরা, প্রথমে একের দাগে যে কোশ্চেনটি আছে বলা আছে পানিপথে প্রথম যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে। এখানে অপশান দেওয়া রয়েছে, এখানে যে সালটি সঠিক হবে সেটি তোমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো প্রথম অপশানে যেটি দেওয়া রয়েছে, অপশান এ দেওয়া রয়েছে 1538 খ্রিস্টাব্দে, অপশান বি এ দেওয়া রয়েছে 1527 খ্রিস্টাব্দে, অপশান সি এর আছে 1526 খ্রিস্টাব্দে এবং অপশান ডি আছে 1525 খ্রিস্টাব্দে। তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটি হচ্ছে 1526 খ্রিস্টাব্দে, অর্থাৎ পানিপথে প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলেছে রাজিয়া সিংহাসনে বসেন। এখানে যে অনেকগুলি সাল দেওয়া রয়েছে, দেখো বলা হয়েছে প্রথমে অপশান এ দেওয়া আছে 1236 খ্রিস্টাব্দে, অপশান বি এ দেওয়া রয়েছে 1238 খ্রিস্টাব্দে, অপশান সি এ দেওয়া রয়েছে 1240 খ্রিস্টাব্দে এবং অপশান ডি এ দেওয়া রয়েছে 1229 খ্রিস্টাব্দে। এখানে সঠিক যে সালটি হবে সেটি হচ্ছে কি 1236 খ্রিস্টাব্দে। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, টোডরমল ছিলেন আকবরের, অপশান এ দেওয়া আছে রাজস্ব মন্ত্রী, প্রধানমন্ত্রী, সেনাপতি, অভিভাবক। তো এখানে সঠিক যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে রাজস্ব মন্ত্রী, অপশান এ রাজস্ব মন্ত্রী। টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী। পরে যে অপশানটি কোশ্চেনটি আছে দেখো, বলছে বাজারের তথ্য সরকারকে দেওয়ার দায়িত্ব ছিল কানুনগর, কররি, জায়গিরদার, মোগলদের ওপর। এখানে কার ওপর বাজারের দায়িত্ব সরকারকে দেওয়ার, মানে বাজারের যে সমস্ত তথ্য আছে সেগুলো সরকারকে দেওয়ার দায়িত্ব ছিল? এখানে অপশান এ হবে কানুনগো। পরে যে কোশ্চেনটি আছে দেখো, দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল গঙ্গা নদী, যমুনা নদী, ব্রহ্মপুত্র নদী, সিন্ধু নদ। এখানে যে অপশানটি হবে সেটি হচ্ছে যমুনা নদী। পরে যে দুয়ের দাগে যে কোশ্চেনগুলি আছে দেখো, বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। চৈতন্য ভাগবত কার লেখা? তো এর সঠিক যে অ্যান্সারটি হবে সেটি হলো বৃন্দাবন দাস। চৈতন্য ভাগবত লেখেন বৃন্দাবন দাস। তো দেখো দুয়ের দাগে যে কোশ্চেনটি আছে, বন্দে গান ই চিহল গানি কথার অর্থ কি? 40 জন বান্দা। বন্দে গানি চিহল গানি কথার অর্থ হলো 40 জন বান্দা। পরে দেখো আকবরনামা কার লেখা? আকবরনামা গ্রন্থের লেখক হলেন আবুল ফজল। পরে যে কোশ্চেনটি আছে দেখো, হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ হয়েছিল আকবর ও রানা প্রতাপ সিংহের মধ্যে। আকবর ও রানা প্রতাপ সিংহের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলা হচ্ছে ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতের কোথায় এসে পৌঁছন? এখানে হবে কালিকট বন্দরে। ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছান। পরে দেখো তিনের দাগে যে কোশ্চেনগুলি আছে সেখানে বলা হয়েছে ইবন বতুতা কে ছিলেন? তো দেখো বন্ধুরা, এই অ্যান্সারটি ইবন বতুতা কে ছিলেন, এই অ্যান্সারটি তোমরা এখান থেকে লিখবে। প্রথমে পয়েন্ট যেটি আছে আদি নিবাস, ইবন বতুতা ছিলেন উত্তর আফ্রিকার মরক্কো দেশের তানজিয়ার শহরের অধিবাসী। এটি তার আদি নিবাস গেল। পরে যে পয়েন্ট আছে দেখো, ভারতে আগমন দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে 1333 খ্রিস্টাব্দে ইবন বতুতা ভারতে এসেছিল। তার গুণে মুগ্ধ হয়ে সুলতান তাকে দিল্লির প্রধান কাজী পদে নিযুক্ত করেছিলেন। পরে তাকে রাষ্ট্রদূত করে চীন দেশে পাঠান 1342 খ্রিস্টাব্দে। ভারত ভ্রমণ ও গ্রন্থ রচনা, ইবন বতুতা তার ভারত ভ্রমণের অভিজ্ঞতা অল রিহলা গ্রন্থে লিখেছেন। তাহলে ইবন বতুতা লেখা গ্রন্থটির নাম কি? অল রিহলা। এই গ্রন্থ থেকে সুলতানি আমলের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ইতিহাস জানা যায়। এটাই এর অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে দেখো কোশ্চেন হচ্ছে মোগল শাসন ব্যবস্থায় সুভা প্রশাসনের পরিচয় দাও। মোগল শাসন ব্যবস্থায় সুভা প্রশাসনের পরিচয় দিতে বলা হয়েছে। তো বন্ধু দেখো, এই অ্যান্সারটি তোমরা এখান থেকে লিখবে। সুবা বলতে বোঝায় প্রদেশ। এটি শর্ট কোশ্চেনে তোমরা পেতে পারো। সুবা কথার অর্থ কী বা সুবা বলতে কী বোঝায়? প্রদেশ। মুঘল সম্রাট আকবর তার
সাম্রাজ্যকে 15টি সুবা বা প্রদেশে ভাগ করেছিলেন। এই প্রদেশগুলিকে বলা হতো সুবা। সুবার হচ্ছে প্রশাসন। দেখো, সুবার শাসককে বলা হতো সুবাদার, এটিও শর্ট কোশ্চেনে আসতে পারে। তাছাড়া প্রতিটি সুবায় দেওয়ান, বক্সি, ফৌজদার, কাজী, আমিন, কানুনগো, কোতোয়াল, ওয়াকি আনবিস ও পাটোয়ারি প্রভৃতি রাজকর্মচারী নিযুক্ত থাকতেন। প্রতিটি সুবা কয়েকটি সরকার এবং প্রতিটি সরকার কয়েকটি পরগনাতে বিভক্ত ছিল। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরের কোশ্চেনটি দেখো বলছে ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল। তো দেখো বন্ধুরা, এই অ্যান্সারটি তোমরা এখান থেকে লিখবে। ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল? সপ্তদশ শতকে ইউরোপে অনেকগুলি বাণিজ্য কোম্পানি গড়ে ওঠে। এই কোম্পানিগুলির মধ্যে ইংরেজ, ডাচ অর্থাৎ ওলন্দাজ, ফরাসি, দিনেমার প্রভৃতি ছিল। এই কোম্পানিগুলি মুঘল আমলে ভারতে ব্যবসা করতে এসেছিল। ইউরোপীয় কোম্পানিগুলি ভারতের বিভিন্ন জায়গায় ঘাঁটি বা কুঠি গড়ে তুলেছিল। নাম্বার 1 যেটি হচ্ছে, কুঠিগুলিতে ইউরোপীয় বণিকরা নিজেদের বাড়িঘর তৈরি করত। 2 নম্বর পয়েন্টে যেটি হয়েছে, কুঠিগুলিতে দুর্গের মতো অস্ত্রশস্ত্র রেখে সুসজ্জিত করে রাখা হতো। 3 নম্বর যে পয়েন্টটি রয়েছে দেখো, কুঠিগুলিতে মালের গোদাম থাকতো। পরে যে পয়েন্টটি আছে দেখো, 4 নম্বর পয়েন্টে কি বলা আছে দেখো, ভারতীয় শাসকরা কুঠি বানানোর অনুমতি ও বিভিন্ন সুযোগ সুবিধা দিতেন। ভারতের সুরাট, বোম্বাই, মাদ্রাজ, হুগলি, চন্দননগর, কলকাতা প্রভৃতি জায়গায় ইউরোপীয় কোম্পানির কুঠি গড়ে উঠেছিল। তাহলে কোন কোন জায়গায় ইউরোপীয় কুঠি গড়েছে? সুরাটে, বোম্বাইয়ে, মাদ্রাজে, হুগলিতে, চন্দননগর, কলকাতা প্রভৃতি জায়গায় ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি গড়ে উঠেছিল। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো 4-এর দাগে পরে যে কোশ্চেনটি আছে বলা হয়েছে, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? তো এই কোশ্চেনের অ্যান্সারটি তোমরা এইখান থেকে লিখবে। ইলতুৎমিশের সময়ে দিল্লির, এখান থেকে তোমরা অ্যান্সারটি শুরু করবে যে সুলতান ইলতুৎমিশের সময়ে দিল্লির সুলতানির সামনে প্রধান 3টি সমস্যা ছিল। প্রথমত 1 নম্বর যে সমস্যাটি ছিল, কীভাবে সাম্রাজ্যের মধ্যে বিরোধী শক্তিকে দমন করা যাবে। দ্বিতীয়ত হচ্ছে কীভাবে মধ্য এশিয়ার দুর্ধর্ষ মঙ্গল শক্তিকে মোকাবিলা করা যাবে। তৃতীয়ত হচ্ছে কীভাবে সুলতানিতে একটি রাজবংশ তৈরি করা যাবে যাতে তার মৃত্যুর পরে তার উত্তরাধিকারী গোলমাল ছাড়াই সিংহাসনে বসতে পারবে। ইলতুৎমিশ ক্রমাগত যুদ্ধ করে বিদ্রোহীদের দমন করে। তিনি কৌশল করে মঙ্গলদের সঙ্গে সরাসরি যুদ্ধ করার সম্ভাবনা এড়িয়ে যান। এছাড়া তিনি একটি রাজবংশ তৈরি করে যেতে পেরেছিলেন। দিল্লির জনসাধারণের মনে তিনি বংশগত শাসনের একটি ধারণা তৈরি করতে পেরেছিলেন। তার বংশের শাসকরা তার মৃত্যুর পরেও 30 বছর শাসন করেছিল। এটি এর অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, খানুয়ার যুদ্ধকে ধর্মীয় যুদ্ধ বলা যায় না কেন? কোশ্চেন আছে, খানুয়ার যুদ্ধকে ধর্মীয় যুদ্ধ বলা যায় না কেন? তো দেখো বন্ধুরা, এই অ্যান্সারটি তোমরা এখান থেকে লিখবে। খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে হয়েছিল দিল্লির মুঘল বাদশাহ বাবর ও মেওয়ারের রানা প্রতাপ সিংহের মধ্যে। এখানে তোমরা শর্ট কোশ্চেনে পেয়ে যাবে যে খানুয়ার যুদ্ধ কার মধ্যে হয়েছিল। দিল্লির মুঘল বাদশাহ বাবর ও মেওয়ারের রানা প্রতাপ সিংহের মধ্যে। ধর্মযুদ্ধ, খানুয়ার যুদ্ধে প্রধান 2 প্রতিপক্ষ ছিল ভিন্ন ধর্মের। বাবর ছিলেন মুসলমান আর রানা সংগ্রাম ছিলেন হিন্দু। এছাড়া যুদ্ধ শুরুর আগে বাবর মুঘল যোদ্ধাদের বলেছিল যে এই যুদ্ধ হলো ধর্মের যুদ্ধ, আর যোদ্ধারা সবাই হলেন ধর্মযোদ্ধা বা গাজী, ধর্মযুদ্ধ নয়। খানুয়ার যুদ্ধ ধর্মযুদ্ধ ছিল না, কারণ এই যুদ্ধে ধর্মযুদ্ধ বলে বাবর মুসলমান সৈন্যদের জোটবদ্ধ ও শক্তিশালী করতে চেয়েছিলেন। 2, খানুয়ার যুদ্ধে অনেক মুসলমান বাবরের বিরুদ্ধে রাজপুতদের পক্ষে যোগ দিয়েছিলেন, এই জন্য এটাকে ধর্মযুদ্ধ বলা যায় না। পরে যে কোশ্চেনটি আছে দেখো,
তো দেখো পরে কোশ্চেনটি দিয়েছে, বলছে কেন ও কোথায় শাহজাহানাবাদ শহরটি গড়ে উঠেছিল। তো দেখো বন্ধুরা, এই অ্যান্সারটি তোমরা এখান থেকে লিখবে। শাহজাহানাবাদ শহর প্রতিষ্ঠার কারণ মুঘল সম্রাট শাহজাহানা। তো দেখো বন্ধুরা, মুঘল সম্রাট শাহজাহানাবাদ শহরটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সুলতানি আমলে গড়ে ওঠা ধ্বংসপ্রাপ্ত দিল্লি শহরের রাজধানী গড়ে তুলতে চাননি। তিনি নতুন এলাকায় শাহজাহানাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন 1639 খ্রিস্টাব্দে। শাহজাহানাবাদ শহরটি অবস্থান সম্রাট শাহজাহান প্রতিষ্ঠিত শাহজাহানাবাদ শহরটি গড়ে উঠেছিল যমুনা নদীর পশ্চিমে একটি উঁচু জায়গায়। এটি পুরনো দিল্লি থেকে খানিকটা দূরে অবস্থিত ছিল। পরে যে কোশ্চেনটি আছে দেখো 5-এ কী বলেছে দেখো, নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। তো দেখো আমরা 3টে কোশ্চেনের অ্যান্সার করে দিচ্ছি। বলছে তুগলকি কাণ্ড কারখানা সম্পর্কে যা জানো লেখো। তো বন্ধুরা দেখো, এই অ্যান্সারটি তোমরা এখানে লিখবে যে মোহাম্মদ বিন তুগলকের কাজকর্মকে বলা হয়েছে তুগলকি কাণ্ড কারখানা। তো এই তুগলকি কাণ্ড কারখানা বলার পেছনে অনেকগুলি কারণ ছিল, যেমন 1 নম্বর পয়েন্টে দেখো, বাড়তি কর সংগ্রহ করার জন্য দোয়াব অঞ্চলের রাজস্ব বাড়িয়ে দিয়েছিলেন সুলতান। অনাবৃষ্টির ফলে সেখানে শস্যের ক্ষতি হয়েছিল, প্রজারা বাড়তি কর দিতে পারেনি, তারা বিদ্রোহ করে। সুলতান বাড়তি কর মুকুব করেন, নষ্ট হওয়া ফসলের জন্য ক্ষতিপূরণ দেন। কৃষকদের সাহায্য করার জন্য সুলতান তকাবি ঋণ দান প্রকল্প চালু করেছিলেন। 2 নম্বর পয়েন্ট দেখো, যে কারণে মোহাম্মদ বিন তুগলকের কর্মকাণ্ডকে এখনও পর্যন্ত তুগলকি কাণ্ড কারখানা বলে। তার দ্বিতীয় পয়েন্ট যেটি আছে সেটি দেখো, দিল্লির অধিবাসীদের বিরোধিতা এবং মঙ্গল আক্রমণের ভয় থেকে রক্ষা পেতে ও দাক্ষিণাত্যকে শাসন করতে দেবগিরিতে দ্বিতীয় রাজধানী তৈরি করেন মোহাম্মদ বিন তুগলক। ওই শহরের নতুন নাম দেন দৌলতাবাদ। সুলতানের হুকুমে দিল্লি থেকে দৌলতাবাদে যেতে গিয়ে পথে অনেক মানুষ প্রাণ হারায়। কয়েক বছর পরে সুলতান আবার রাজধানী ফিরিয়ে নিয়ে যান দিল্লিতে। 3 নম্বর যে পয়েন্টটি আছে দেখো, মূল্যবান ধাতু সোনা রূপোর ঘাটতি মেটাতে তামার মুদ্রা চালু করেন সুলতান। এই মুদ্রা যাতে জাল না করা যায় তার জন্য আগে থেকেই তিনি কোনো ব্যবস্থা করেননি। অনেক তামার মুদ্রা জাল করে বাজার থেকে জাল মুদ্রা তুলে নিতে রাজকোষ থেকে অনেক সোনা ও রূপার মুদ্রা ব্যয় করতে বাধ্য হন সুলতান। পরে যে পয়েন্টটি আছে দেখো, মোহাম্মদ বিন তুগলক কয়েকজন অভিজাত সাধারণ ব্যক্তিকে প্রশাসনের উঁচু পদে বসিয়েছিলেন। এদের মধ্যে একজন মদ তৈরি করতেন, একজন ছিলেন নাপিত, একজন ছিলেন পাচক ও 2 জন ছিলেন মালি। তুর্কি অভিজাতদের ক্ষমতা নিয়ন্ত্রণে রাখতে সুলতান এভাবে সাধারণ হিন্দুস্তানিদের ওপর নির্ভরতা দেখিয়েছিল। তো বন্ধুরা, এই অ্যান্সারটি এখান পর্যন্ত লিখলেই হবে। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, মোগল সম্রাট আকবরের কৃতিত্ব আলোচনা করো। তো দেখো বন্ধুরা, এই অ্যান্সারটি তোমরা এখান থেকে লিখতে পারো যে পিতা হুমায়ুনের মৃত্যুর পর আকবর 1556 খ্রিস্টাব্দে মাত্র 13 বছর বয়সে সিংহাসনে বসেন। তারপর দীর্ঘ 45 বছর যুদ্ধ বিগ্রহ করে ভারতের বিস্তীর্ণ অঞ্চলের উপর তার আধিপত্য প্রতিষ্ঠা করেন। 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধে তার যে রাজ্য জয়ের সূচনা হয়, 1601 খ্রিস্টাব্দে আসিরগড় দুর্গ জয়ের পর তার পরিসমাপ্তি ঘটে। অর্থাৎ তিনি যে দুর্গ জয় করেছেন সেটা হচ্ছে আসিরগড় দুর্গ, পরিসমাপ্তি ঘটে। আকবরের রাজ্য জয়, মালব জয়। সম্রাট আকবর 1561 খ্রিস্টাব্দে উত্তর ভারতের মালব জয় করেন। 2 নম্বর হচ্ছে গন্ডোয়ানা জয়। সম্রাট আকবর 1564 খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশের হিন্দু রাজ্য গন্ডোয়ানা দখল করার জন্য
অভিযান করেন এবং গন্ডোয়ানা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। 3 নম্বরে যেটি আছে দেখো, রাজপুতানা জয়ের ক্ষেত্রে আকবরের মৈত্রী নীতি ও যুদ্ধনীতি উভয়ই অনুসরণ করেছিলেন। পরবর্তী পয়েন্টটি আছে দেখো, মৈত্রী নীতি ও বৈবাহিক সম্পর্কের নীতি। আকবর অম্বর ও বিকানির প্রভৃতি প্রদেশগুলির সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। যুদ্ধনীতি, মেওয়ারের রানা উদয় সিংহ ও আকবরের বশ্যতা স্বীকার না করায় আকবর 1567 খ্রিস্টাব্দে রাজধানী চিতোর আক্রমণ করেন। মেওয়ারের রানা প্রতাপ সিংহ 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে তার কাছে পরাজিত হন। গুজরাট জয়, আকবর 1572 খ্রিস্টাব্দে গুজরাট জয়ের জন্য অভিযান করেন এবং গুজরাট আকবরের অধীনে আসে। পরে দেখো 5 নম্বরে যেটি আছে, বাংলা বিহার উড়িষ্যা জয়। 1592 খ্রিস্টাব্দের মধ্যে আকবর বাংলা বিহার উড়িষ্যা জয় করেন। উত্তর ও পশ্চিম সীমান্ত জয়, আকবর 1585 খ্রিস্টাব্দে কাবুল ও 1586 খ্রিস্টাব্দে কাশ্মীর ও 1591 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশ ও 1595 খ্রিস্টাব্দে বালুচিস্তান মুঘল সাম্রাজ্যভুক্ত করেন। এরপর আকবরের কান্দাহার দখল করে ভারতের সাম্রাজ্যের নিরাপত্তা সুনিশ্চিত করেন। দক্ষিণ ভারত জয়, আকবর দক্ষিণ ভারতের 2টি রাজ্য মুঘল সাম্রাজ্যে মুক্ত করেন। এই রাজ্যগুলি হলো খানদেশ ও আহমেদনগর। পরে যেটা আছে দেখো, আকবর শেষ অভিযান করেন 1601 খ্রিস্টাব্দে খানদেশের দুর্ভেদ্য দুর্গ আসিরগড় দখল করেন। পরে যে কোশ্চেনটি আছে দেখো, সুলতানি আমলে দিল্লির জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা কীরকম ছিল? তো দেখো এর অ্যান্সারটি তোমরা এইখান থেকে লিখবে। তো বন্ধুরা দেখো, এই কোশ্চেনটি তোমরা এখান থেকে লিখবে। দিল্লির সুলতানি শাসনের সূচনা হয় সুলতান কুতুবউদ্দিন আইবকের সময় 1206 খ্রিস্টাব্দ থেকে। এই সময় থেকে রাজধানী হিসাবে ও ধর্মীয় কারণে দিল্লি গুরুত্ব বেড়েছিল। দিল্লি শহরে একটি প্রধান সমস্যা ছিল জলের অভাব, অর্থাৎ জলের সমস্যা ছিল দিল্লি শহরের মূল সমস্যা। দিল্লির সুলতানরা দিল্লিবাসীর সুবিধার জন্য বিভিন্নভাবে জল সংরক্ষণ ও জল সরবরাহের ব্যবস্থা করেছিলেন। জল সংকটের কারণ, অর্থাৎ কী কী কারণে জল সংকট দেখা দিয়েছিল। দেখো, দিল্লির জল সংকটের কারণ হলো আরাবল্লীর পাথুরে এলাকায় দিল্লির অবস্থান, দিল্লির জনসংখ্যা বৃদ্ধি আর যমুনা নদীর ঘন ঘন খাত পরিবর্তন করা প্রভৃতি। জল সংরক্ষণ ও সরবরাহের সুলতানদের গৃহীত ব্যবস্থা। সুলতান ইলতুৎমিশ দিল্লিবাসীর প্রয়োজনীয় জলের চাহিদা মেটানোর জন্য একটি জলাধার হৌজ-ই শামসি ও হৌজ-ই সুলতানি খনন করেছিলেন। ইবন বতুতার বর্ণনায় 8 কোণ বিশিষ্ট এই জলাধারটির বর্ণনা আছে। সুলতান আলাউদ্দিন খলজির উদ্যোগ। সুলতান আলাউদ্দিন খলজি একটি 4 কোণা বড় জলাধার খনন করে জল সংরক্ষণ ও সরবরাহের ব্যবস্থা করেছিলেন। এটি হৌজি আলাই নামে পরিচিত ছিল, পরে এর নাম হয়েছিল হৌজি খাস। পরে যে পয়েন্টে আছে দেখো, সুলতান গিয়াসউদ্দিন তুগলকের উদ্যোগ। গিয়াসউদ্দিন তুগলকাবাদে উঁচু বাঁধ দিয়ে জল ধরে রাখে এটি জলাধার তৈরি করেছিলেন। সুলতান ফিরোজ শাহ তুগলকের উদ্যোগ। সুলতান ফিরোজ শাহ তুগলক খাল কেটে শহরের জল সরবরাহের ব্যবস্থা করেছিলেন। তিনি পুরনো কিছু নালার সংস্কার করে শহরের জল সরবরাহ স্বাভাবিক করেছিলেন। এটাই এর আনসার। তো বন্ধুরা দেখো, আজকে আমরা এই সেটটির সমাধান করে দিলাম। পরের সেটগুলি আমরা পরের ক্লাসে সমাধান করে দেবো।